মানে যে জয় আচ্ছা ঠিক করবে আছে, ম্যাডাম বলে একটু পরে ফেলি। ছোট একটু পরে আর কি করবে, 9:30 বাজে, অনেকক্ষণ তো অপেক্ষা করলাম। আচ্ছা বলে ফেলি, খুবই ছোট্ট একটা চ্যাপ্টার আজকে নিছি আমি, তোমাদের ফিমেল জেনিটাল নিব, কিন্তু আমার সেই লেকচার রেডি করা ছিল, কিন্তু কোনো কারণে ওপেন হচ্ছে না। কেন হচ্ছে না আমি জানি না। আচ্ছা, মেল জেনিটালিয়া থেকে তোমাদের এখান থেকে মেইনলি কোশ্চেন আসে টেস্টিস থেকে, যে ক্লাসিফাই টেস্টিকুলার টিউমার, তারপরে কমন টেস্টিকুলার টিউমার যেটা সেমিনোমা, এটা কোন বয়সে মেইনলি হয়, এটার হিস্টোলজিক পিকচারটাও আসে, রিটেনেও আসে, ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। তারপরে তোমার এখানে আছে ক্রিপ্ট অর্কাইডিজম, মানে টেস্টিস যদি আনডিসেন্ডেন্ট থাকে সেই জিনিসটাকে বলা হয় ক্রিপ্ট অর্কাইডিজম, এটা থেকে ডিটেইলস ধরা হয়। হ্যাঁ, আর টেস্টিস থেকে এই, আর প্রোস্টেট থেকে জিজ্ঞেস করা হয়। ও আরেকটা হচ্ছে টেরাটোমা, টেস্টিসেও আসবে টেরাটোমা, ওভারিতেও আসবে টেরাটোমা। এই টেরাটোমা সম্বন্ধে জিজ্ঞেস করা হয়, রিটেনেও আসে। এরপরে প্রোস্টেটে হচ্ছে তোমার তোমরা ওই যে ইয়ের মধ্যে পড়ে আসছো, কি বলে, মেটাপ্লাসিয়া হাইপারপ্লাসিয়া, এগুলোর মধ্যে পড়ে আসছো। নোডুলার হাইপারপ্লাসিয়া অফ প্রোস্টেট, হাইপারপ্লাসিয়ার একটা এক্সাম্পল। এই নোডুলার হাইপারপ্লাসিয়া অফ প্রোস্টেট, এটা তোমাদের প্র্যাকটিক্যালে আসে। এই মেল জেনিটাল সিস্টেমে খুব বেশি কিছু নাই। তো মেল জেনিটাল সিস্টেম বা টেস্টিস, ইপিডিডাইমিস, এগুলোতে ডিজিজ কি কি হয়। হ্যাঁ, ডিজিজ কিছু কনজেনিটাল হতে পারে, যেমন ক্রিপ্ট অর্কাইডিজম, যেটা বললাম যে আনডিসেন্ডেন্ট সিস্ট হতে পারে বিভিন্ন ধরনের, দুই পাশে থাকার কথা, এই দুইটা যদি কোনো একটা জায়গায় ফিউশন হয়ে থাকে তখন এটাকে বলা হয় সিনোরকিজম। বয়স বাড়ার সাথে সাথে একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে রিজেনারেটিভ চেঞ্জ হতে পারে, এটাকে বলা হয় আচ্ছা রিজেনারেটিভ চেঞ্জ। এটার মধ্যে আছে টেস্টিকুলার অ্যাট্রফি, এটা যেমন তোমার বয়সকালে হতে পারে টেস্টিকুলার অ্যাট্রফি, এছাড়া আরো বিভিন্ন কারণেও হতে পারে। ইনফ্লামেটরি কন্ডিশন আছে, নন স্পেসিফিক ইপিডি ডাইমাইটিস, এখানে বানানটা ভুল আছে, এবং অর্কাইটিস হতে পারে। গ্র্যানুলোমেট ফিলিস, এগুলো হতে পারে। এছাড়া টেস্টিকুলার টরশন হয়, এটা তোমরা জানো মনে হয়, খুব একটা আনকমন না। বাচ্চারা খেলতে খেলতে প্রচন্ড পেইন নিয়ে আসে, দেখা যায় যে ওই যে টেস্টিকুলার টরশন হয়ে গেছে, প্যাচ খেয়ে গেছে। এটা খুবই সিরিয়াস একটা প্রবলেম। আর হতে পারে টিউমার, টিউমার নিয়ে আমরা পরে পড়বো। এখন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা রিটেন এবং ভাইবা দুটাতেই জিজ্ঞেস করা হয়, ক্রিপ্ট অর্কাইডিজম কি জিনিস। কমপ্লিট or partial failure of the intra-abdominal testis to descend into the scrotal sac is called crypt orchitism. ঠিক আছে, যে ইন্ট্রাইউটেরাইন লাইফে মানে ফিটাস অবস্থায় টেস্টিস ইন্ট্রাঅ্যাবডোমিনাল থাকে, এটা ধীরে ধীরে স্ক্রোটামে ডিসেন্ড করে। কোনো কারণে যদি কমপ্লিট ফেলিওর হয়ে যায় অথবা পার্শিয়াল ফেলিওর হয়, তখন এই কন্ডিশনটাকে আমরা বলি ক্রিপ্ট অর্কাইডিজম। টেস্টিসের এই ডিসেন্টটা কোথায় অ্যারেস্ট হতে পারে? ইট মে অ্যারেস্ট এনিহোয়ার অ্যালং দেয়ার পাথওয়ে অফ ডিসেন্ট, বাট দ্য মোস্ট কমন সাইট ইজ ইঙ্গুইনাল ক্যানেল। ইঙ্গুইনাল ক্যানেলে হার্নিয়ার মতো টেস্টিস পাওয়া যেতে পারে। টেস্টিস ডিসেন্ট এটা দুইটা ফেজে হয়, একটা হচ্ছে ট্রান্স অ্যাবডোমিনাল ফেজ, পেটের মধ্যেই, হ্যাঁ, আরেকটা হচ্ছে ইঙ্গুইনো স্ক্রোটাল ফেজ, ইঙ্গুইনাল ক্যানেল থেকে স্ক্রোটাম পর্যন্ত যেটা, সেটা হচ্ছে ইঙ্গুইনো স্ক্রোটাল ফেজ। ট্রান্স অ্যাবডোমিনাল ফেজে টেস্টিস কামস টু লোয়ার অ্যাবডোমেন অর ব্রিম অফ দ্য পেলভিস অ্যান্ড কন্ট্রোল বাই হরমোন মুলেরিয়ান ইনহিবিটিং সাবস্টেন্স, এটা দিয়ে কন্ট্রোল হয়। আর সেকেন্ড ফেজ যেটা ইঙ্গুইনো স্ক্রোটাল ফেজ, এটা হচ্ছে ইঙ্গুইনাল ক্যানেল থেকে স্ক্রোটামে আসবে, এটা হচ্ছে এন্ড্রোজেন ডিপেন্ডেন্ট, ওইটা মুলেরিয়ান ইনহিবিটিং সাবস্টেন্স দিয়ে কন্ট্রোল হয়, এটা এন্ড্রোজেন দিয়ে
ট্রমা অ্যান্ড ক্রাশিং ইনজুরি, আরেকটা হচ্ছে টেস্টিকুলার ক্যান্সার বা টেস্টিকুলার ম্যালিগন্যান্সি হওয়ার চান্স থাকে। আরেকটা আছে যদি ওই যে ইঙ্গুইনাল ক্যানেলের মধ্যে অ্যারেস্ট হয়ে যায়, তখন এটা ইঙ্গুইনাল হার্নিয়া হিসেবে থাকতে পারে। ঠিক আছে? ইঙ্গুইনাল হার্নিয়া। আমরা এইটাই বেশি পাই, স্টেরিলিটি পাই, এগুলোই বেশি পাই। তাহলে নাম্বার 1 হচ্ছে স্টেরিলিটি, নাম্বার 2 হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া বলো, নাম্বার 3 ট্রমা অ্যান্ড ক্রাশিং ইনজুরি, অ্যান্ড নাম্বার 5 চান্স অফ ক্যান্সার অর টেস্টিকুলার ম্যালিগন্যান্সি। এরপরে টেস্টিকুলার টিউমার। টেস্টিকুলার টিউমার 2 ধরনের হতে পারে, জার্ম সেল টিউমার আর সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার। জার্ম সেল টিউমারের মধ্যে আবার 2 ধরনের আছে, এগুলো একদম অবশ্যই লাগবে। তোমাদের টেস্টিস থেকে যেটুকু জিনিস পড়াচ্ছি এটা অবশ্যই লাগবে। খুবই অল্প ছোট্ট একটা চ্যাপ্টার, কিন্তু সবগুলো লাগবে। জার্ম সেল টিউমারের মধ্যে আছে সেমিনোমেটাস টিউমার, নন সেমিনোমেটাস টিউমার। সেমিনোমেটাস টিউমারের মধ্যে সেমিনোমা, স্পারমাটোসাইটিক সেমিনোমা। এরপরে নন সেমিনোমেটাস টিউমার, এর মধ্যে আছে এমব্রায়োনাল কার্সিনোমা, ইয়ক স্যাক টিউমার, কোরিওকার্সিনোমা, টেরাটোমা। এগুলো আমরা ওভারিতে যেও পড়বো এই জিনিসগুলোই। এমব্রায়োনাল কার্সিনোমাটা থাকবে না ওখানে, ওখানে ওই যে ইয়ক স্যাক টিউমার, কোরিওকার্সিনোমা, টেরাটোমা আছে। এখানে সেমিনোমা আছে, জাস্ট সেমিনোমারই ফিমেল কাউন্টার পার্ট হচ্ছে ডিসজার্মিনোমা। ওখানে যে আমরা আবার বলবো, কোশ্চেন কিন্তু এইভাবে চলে যায় অনেক সময়, যে টেস্টিকুলার টিউমার কি কি আছে বললা, তখন আমরা তোমাকে জিজ্ঞেস করলাম যে সেমিনোমার ফিমেল কাউন্টার পার্ট কি, অথবা ওভারিতে ডিসজার্মিনোমা বললা, তখন এটাকে বলি যে এটার মেল কাউন্টার পার্ট কি। ঠিক আছে? তাহলে সেমিনোমা আর ডিসজার্মিনোমা জাস্ট দুইটা দুই জায়গায় হওয়ার কারণে নাম আলাদা, কিন্তু বাকি সম্পূর্ণ এক। সেক্স কর্ড স্ট্রোমাল টিউমারের মধ্যে আছে লিডিক সেল টিউমার, সার্টোলি সেল টিউমার। সেমিনোমা most common tumor of testis, most common germ cell tumor of testis, 50% tumor of testis হচ্ছে সেমিনোমা। সাধারণত সেকেন্ড এবং থার্ড ডিকেডে এটা হয়, মিডল এজ পিক হচ্ছে 30, ঠিক আছে, আফটার 20 to 40 পর্যন্ত এইটাই হচ্ছে সেমিনোমার মোস্ট কমন এজ। আচ্ছা, ম্যাক্রোস্কোপিক্যালি বা খালি টেস্টিকুলার টিউমার সেমিনোমাটা কেমন হবে? এটা হচ্ছে বাল্কি মাস, নর্মালি টেস্টিস যা থাকে তার 10 টাইমস এটার ওয়েটটা বেশি হবে। হোমোজেনাস, গ্রে হোয়াইট, লোবিউলেটেড কাট সারফেস, নো হেমোরেজ অর নেক্রোসিস। মাইক্রোস্কোপিক্যালি আমরা কি পাবো? শিটস অফ ইউনিফর্ম সেল। ভালো মতো শোনো, এটা মুখেও জিজ্ঞেস করা হয়, রিটেনেও আসে, সব জায়গায় এটা লাগে। শিটস অফ ইউনিফর্ম সেল divided into poorly demarcated lobules by fibrous tissue septa. ইউনিফর্ম সেল, একই ধরনের গোল গোল সেল থাকবে, সেই সেলগুলো কিরকম হবে? লার্জ, রাউন্ড টু পলিহেড্রাল, একটা ডিস্টিংক্ট সেল মেমব্রেন, নির্দিষ্ট একটা সেল মেমব্রেন থাকবে, সাইটোপ্লাজমটা হবে ক্লিয়ার অর ওয়াটারি, আর নিউক্লিয়াস থাকবে একটা, সেন্ট্রালি নিউক্লিয়াস লার্জ, এবং তার একটা বা দুইটা প্রমিনেন্ট নিউক্লিওলাই থাকবে। খুবই ইম্পর্টেন্ট, জাস্ট এই সেলের ডেসক্রিপশন জিজ্ঞেস করা হয়, প্রথম লাইনটাও ইম্পর্টেন্ট। শিটস অফ ইউনিফর্ম সেলস ডিভাইডেড ইন্টু পুয়ারলি ডিমার্কেটেড লোবিউলস বাই ফাইব্রাস টিস্যু সেপ্টা, এবং এই ফাইব্রাস টিস্যু সেপ্টা যে থাকবে, এই সেপ্টাগুলোতে ক্রনিক ইনফ্লামেটরি ইনফিলট্রেট মানে লিম্ফোসাইট থাকবে। সেপ্টা আর ইনফিলট্রেটেড উইথ লিম্ফোসাইটস। প্রত্যেকটা কথা এখানকার ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কথা ধরা হয়, জিজ্ঞেস করা হয়। এই যে, হ্যাঁ, এটা হচ্ছে টিউমারটা, তোমরা আমার কার্সার দেখতে পাচ্ছ তো না? দেখতে পাচ্ছ? জি ম্যাডাম, জি ম্যাডাম। আচ্ছা, এই যে এই জিনিসগুলো হচ্ছে টিউমার সেল। হ্যাঁ, এটা আরো কাছ থেকে দেখাবো, তখন দেখতে পাবা যে সেলের ডেসক্রিপশন। আর ফাইব্রাস সেপ্টা হচ্ছে এই যে এই জিনিসগুলো, এই যে এগুলো হচ্ছে ফাইব্রাস সেপ্টা। ফাইব্রাস সেপ্টায় এই যে দেখতে পাচ্ছ না, ওখানে আবার ছোট ছোট ডিপ, এগুলো হচ্ছে লিম্ফোসাইট, ক্রনিক ইনফ্লামেটরি ইনফিলট্রেট যেটা বললাম। এখানে ছবিটা ভালো আসেনি, বড় করতে যে ফেটে গেছে ছবিটা, হ্যাঁ, কিন্তু সেলটা আসলে ওই রকমই। এই যে এই ধরো এটা একটা, এই যে মাঝখানে একটা দেখা যাচ্ছে প্রমিনেন্ট নিউক্লিওলাই, ঠিক যেরকম ডেসক্রিপশন আমি বললাম, তোমরা যদি অরিজিনালি কোনোদিন মাইক্রোস্কোপের নিচে দেখার সুযোগ হয়, দেখবা জাস্ট ওই রকমই সেলটা।
সেলগুলো হচ্ছে ইউনিফর্ম হবে, সবগুলো সেল মোটামুটি একই রকম লার্জ, এবং সেলটা হবে রাউন্ড টু পলিহেড্রাল, সেন্ট্রালি প্লেস নিউক্লিয়াস থাকবে এবং নিউক্লিয়াসের একটা বা দুইটা প্রমিনেন্ট নিউক্লিওলাই থাকবে। আর এখানে যে সাইটোপ্লাজমটা থাকবে এটা ক্লিয়ার বা ওয়াটারি সাইটোপ্লাজম থাকবে, আর একটা নির্দিষ্ট সেল মেমব্রেন থাকবে। আর ওইটা তো তোমাদেরকে আমি দেখালামই যে ফাইব্রাস সেপ্টা থাকে এবং ফাইব্রাস সেপ্টায় লিম্ফোসাইট ইনফিলট্রেট থাকে। শেষ, টেস্টিস থেকে শেষ। হ্যাঁ, টেস্টিস থেকে আর কিচ্ছু লাগবে না। টেস্টিসে কি কি ডিজিজ হয়, কি কি টিউমার হয়, 1 নম্বর। 2 নম্বর ক্রিপ্ট অর্কাইটিজম সম্বন্ধে, এটা কি জিনিস, কোথায় অ্যারেস্ট হতে পারে, আর এটার কমপ্লিকেশন কি কি। এরপরে টেস্টিকুলার টিউমার গুলোর মধ্যে মোস্ট কমন টেস্টিকুলার টিউমার কি, সেমিনোমা। সেমিনোমার ম্যাক্রোস্কোপিক্যালি কেমন, মাইক্রোস্কোপিক্যালি কেমন, সবকিছু এগুলো লাগবে। ঠিক আছে। এরপর আমরা প্রোস্টেট পড়বো। প্রোস্টেট তোমরা অ্যানাটমিতে বোধহয় পড়ে আসছো, এই যে জোন গুলো পড়ে আসছো, যে পেরিফেরাল জোন, সেন্ট্রাল জোন, ট্রানজিশনাল জোন, পেরি ইউরেথ্রাল জোন। এগুলো হচ্ছে অ্যানাটমিক্যালি জোন ডিভিশন করা হয়। এখান থেকে জরুরি হচ্ছে যে কোন জোনে ক্যান্সার বেশি হয় আর কোন জোনে হাইপারপ্লাসিয়া বেশি হয়। হ্যাঁ, পেরিফেরাল জোনে কার্সিনোমা বেশি হয় আর ট্রানজিশনাল জোনে হাইপারপ্লাসিয়া সাধারণত বেশি হয়। এটা মনে রাখতে হবে, পেরিফেরাল জোন আর ট্রানজিশনাল জোন। পেরিফেরাল জোনে কার্সিনোমা বেশি হয় আর ট্রানজিশনাল জোনে হাইপারপ্লাসিয়া বেশি হয়। প্রোস্টেটের ডিজিজ কি কি হয়, ইনফ্লামেটরি কন্ডিশন কি কি হয়, অ্যাকিউট এন্ড ক্রনিক ব্যাকটেরিয়াল প্রোস্টাটাইটিস, ক্রনিক অ্যাব্যাকটেরিয়াল প্রোস্টাটাইটিস, গ্র্যানুলোমেটাস প্রোস্টাটাইটিস। বিনাইন এনলার্জমেন্ট, এটাই সবচেয়ে বেশি কমন, নোডিউলার হাইপারপ্লাসিয়া অফ প্রোস্টেট অথবা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বলা হয় এটাকে। আমরা হিস্টোপ্যাথোলজিতে ডায়াগনোসিস দেই নোডিউলার হাইপারপ্লাসিয়া প্রোস্টেট। আর টিউমার হয় অ্যাডেনোকার্সিনোমা, প্রোস্টেটের টিউমার হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। নোডিউলার হাইপারপ্লাসিয়া ইউজুয়ালি ইট অকার্স ওভার এজ 50। এখানে কি হয়, এখানে যে স্ট্রোমাল সেল থাকে, স্ট্রোমাল সেল মানে হচ্ছে ফাইব্রোমাস্কুলার সেল, ফাইব্রোমাস্কুলার টিস্যু, এবং এখানকার যে এপিথেলিয়াল সেল আছে, দুইটারই হাইপারপ্লাসিয়া হয়। হাইপারপ্লাসিয়া হয়ে এগুলো নোডিউল নোডিউল হিসেবে থাকে, অ্যারেঞ্জমেন্টটা হয় নোডিউল নোডিউল হয়ে, এই জন্য এটাকে বলা হয় নোডিউলার হাইপারপ্লাসিয়া। কি হয়, লার্জ নোডিউল ইন দ্য পেরি ইউরেথ্রাল জোন। আমরা কি পড়লাম, হাইপারপ্লাসিয়া কোন রিজিয়নে বেশি হয়, ট্রানজিশনাল জোন যেটা, সেইখানে হাইপারপ্লাসিয়া বেশি হয়, আর পেরিফেরাল জোনে কার্সিনোমা বেশি হয়। ঠিক আছে। কম্প্রেস, এই নোডুলার হাইপারপ্লাসিয়া যখন প্রোস্টেটটা বড় হয়ে যাবে তখন এটা কম্প্রেস করবে এবং ন্যারো করবে ইউরেথ্রাল ক্যানেলে। এই জন্য যাদের একটু বেশি বয়স হয়ে যায় তাদের দেখবা যে এই এই প্রস্রাব করা নিয়েই তাদের অনেক রকমের কমপ্লেইন থাকে, যে প্রস্রাব করার পরেও মনে হচ্ছে যে তাদের কমপ্লিট হচ্ছে না। তারপরে প্রস্রাব করার পরে ড্রিবলিং হয়, মানে ড্রপ বাই ড্রপ পড়তে থাকে। কারণ হচ্ছে এগুলোই, যেখানে ইউরেথ্রাটাকে এটা কম্প্রেস করে ন্যারো করে অবস্ট্রাক্ট করে ফেলে, এই জন্য কমপ্লিট ইভাকুয়েশন হয় না। এবং মেইন কমপ্লেন এইটাই হয়, বলে যে আমাকে রাতের বেলা বারবার বাথরুমে যেতে হয়, কারণ তার মানে কমপ্লিটলি ব্লাডার এমটি হয় না, এই কারণে একটু পর পর তার প্রস্রাব লাগে। প্যাথোজেনেসিস আমি ঠিক জানি না এটা এমবিবিএস লেভেলে আসে কিনা, আমি এটা আমার মনে নাই। হ্যাঁ, কিন্তু পোস্ট গ্রাজুয়েশন লেভেলে এটা লাগে। আমরা এমডি শেষ করে আসছি, আমাদের এমডিতে এই কোশ্চেন ছিল, তোমাদের মনে হয় লাগবে না খুব সম্ভবত। প্যাথোজেনেসিস অফ নোডুলার হাইপারপ্লাসিয়া খুব সম্ভবত লাগে না। ঠিক আছে, তোমাদের লাগবে মরফোলজি। মরফোলজি নেকেড আই ওয়েট মনে রাখতে পারলে ভালো, না পারলে না। এখানে খালি চোখে হচ্ছে এটা বড় হয়ে যায় প্রোস্টেটটা। ওয়েল ডিফাইন্ড নোডিউলস অফ ভেরিয়াস সাইজেস, এখানে বানান ভুল আছে, নোডিউল হবে এটা। কাটলে পরে আমরা নোডিউল দেখতে পাবো, কোনো ট্রু ক্যাপসুল থাকবে না। মাইক্রোস্কোপিক্যালি কেমন দেখতে পাবো, এইটা ফর রিটেন, ফর প্র্যাকটিক্যাল ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখানে প্রলিফারেশন অফ ফাইব্রোমাস্কুলার এলিমেন্টস এন্ড গ্ল্যান্ডুলার এলিমেন্টস, আমি তোমাদেরকে বলছি এপিথেলিয়াল কম্পোনেন্ট যেটা আছে এবং ফাইব্রোমাস্কুলার, এই দুইটারই প্রলিফারেশন হবে, হয়ে এগুলো অ্যারেঞ্জমেন্টটা থাকবে নোডিউল নোডিউল হয়ে।
গ্ল্যান্ডস গুলো কিরকম হতে পারে? স্মলও থাকতে পারে, লার্জও থাকতে পারে এবং সিস্টিক্যালি ডাইলেটেডও হতে পারে। গ্ল্যান্ডের যে লাইনিং থাকে, লাইনিংটা সাধারণত ২ টা লেয়ারে থাকে। ইনার কলামনার, আউটার কিউবয়েডাল। ঠিক আছে? আর ওই যে গ্ল্যান্ড গুলো বললাম যে সিস্টিক্যালি ডাইলেটেড হতে পারে এবং গ্ল্যান্ডের মধ্যে খালি চোখেই আমরা এক ধরনের ম্যাটেরিয়াল দেখতে পাই, ফ্লুইডি ম্যাটেরিয়াল। এটাকে বলা হয় কর্পোরা অ্যামাইলেসিয়া। এটা তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, হ্যাঁ? যে প্র্যাকটিক্যালে তোমাদের আসছে, মনে করো এই যে নোডুলার হাইপারপ্লাসিয়া অফ প্রোস্টেট কারো পড়ছে, হ্যাঁ? এখন আমি মাইক্রোস্কোপে চোখ লাগায় দেখতে পাচ্ছি এই কর্পোরা অ্যামাইলেসিয়া আছে। আমি কিন্তু জিজ্ঞেস করতেই পারি যে এই যে গ্ল্যান্ডের মতো লুমেন হয়ে আছে, এখানে যে ভিতরে ম্যাটেরিয়াল গুলো, এগুলো কি জিনিস? ঠিক আছে? তাহলে এখানে গ্ল্যান্ডের মতো যে জিনিসগুলো থাকবে, এগুলো এর ভিতরে যদি সিক্রেটরি ম্যাটেরিয়াল আমি দেখতে পাই, সেটা হচ্ছে কর্পোরা অ্যামাইলেসিয়া। তোমাদের মেইনলি লাগবে মাইক্রোস্কোপিক্যালি এই কথাটা বলতে হবে যে proliferation of fibromuscular and glandular components arranged in nodules. এই যে কর্পোরা অ্যামাইলেসিয়া দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কি তোমরা এই যে গ্ল্যান্ডের ভিতরে যে ইয়েটা? তোমরা হ্যাঁ, রেসপন্স ম্যাম। বুঝতে পারবো জি না। ম্যাডাম। হ্যাঁ, এই যে এই জি জিনিসটাই ম্যাম। হচ্ছে কর্পোরা অ্যামাইলেসিয়া। হ্যাঁ, তোমরা আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্টে তোমরা তো রিটেনের পরে দেখবাই। ও তোমরা তো পরীক্ষা দিচ্ছ না। যাই হোক, তোমরা যদি এই যে এদের পরীক্ষা হবে এই সময়ে হোক বা পরে হোক, যদি আমাদের যে মুজাফফর আছে, তোমাদের মেডিকেল টেকনোলজিস্ট মুজাফফর মামা, উনার কাছে যদি যাও, উনার কাছে এই স্লাইড গুলো রাখা আছে। দেখতে চাইলেই তোমাদেরকে দেখাবে। ম্যাম আমাদের তো দেখতে হবে ম্যাম, আমরা তো দেখি না এইগুলা। আমাদের তো দেখতে হবে মানে কে বলতেছো এটা? মানে ম্যাম ওই যে আমরা পরীক্ষা দিব তো ম্যাম নভেম্বরে। 20 হ্যাঁ, জি নভেম্বরে ম্যাম। পরীক্ষা। নভেম্বরে পরীক্ষা দিবা মানে কি? তোমরা 27তম ব্যাচ? মানে ওই যে না ম্যাম, নভেম্বরে পরীক্ষার্থী আমরা। মানে মানে 20 এর জানুয়ারিতে পরীক্ষা দিব। জি ম্যাম, 20 সেই 20 এর জনের ম্যাম। 20 এর 9 জন না 11 জন? ম্যাম 9 জন। আচ্ছা, হ্যাঁ, তোমাদের 20 এর তো ইয়ে হয়ে গেছে। আচ্ছা, তোমাদের এই 9 জনের মধ্যে একজন আমাকে ফোন করছিল। আমি একটু দিনাজপুরের বাইরে ছিলাম। একটা মেয়ে ফোন করছিল। হ্যাঁ, ১ম এ আমি ওর কথায় ক্লিয়ার হতে পারি নাই। ও কি চাচ্ছিল আমি বুঝি নাই। সে কি তোমাদের কিছু আইটেম বাকি আছে, আইটেম ক্লিয়ার এর কথা বলল, টার্ম ক্লিয়ার এর কথা বলল না কি বলল? ম্যাম এখানে আমাদের দুইটা আছে, একটা হচ্ছে যারা সেকেন্ড প্রুফ এখনো বাকি আছে, আর হচ্ছে যাদের সেকেন্ড প্রুফ ক্লিয়ার। আমরা হচ্ছে ম্যাম সেকেন্ড প্রুফ ক্লিয়ার যারা, তারা আর কি। আচ্ছা, সেকেন্ড প্রফ যারা ক্লিয়ার তারা কি পরীক্ষায় বসতেছে না এবার? বসতেছে তো মনে হয়। জি ম্যাম, বসতেছি ম্যাম, বসতেছি। হুম, যাদের ক্লিয়ার, যেই 11 জনের ক্লিয়ার সেই 11 জনকে তো আমরা ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছি। জি ম্যাম। না তোমাদের ম্যাম ওইটাই বলতেছি যে আমরা তো স্লাইড গুলা দেখি নাই ম্যাম, আগেও দেখি নাই। তোমাদের বলতেছি। তোমাদের আগের যারা পরীক্ষা দিচ্ছে কেউই এত ভালো না। আমার তো মনে হয় কেউই স্লাইড দেখে নাই। সবাই পরীক্ষার সময় দৌড়াদৌড়ি করে। তোমাদের এমনি সময়ে মনে হয় যে তোমাদের যে কত সময়ের অভাব। এগুলো আসলে কি সবারই মনে হয় এরকমই হয়। তবে ভবিষ্যতে যে সাফার করতে হয় এই জিনিসগুলো। যাই হোক, পরীক্ষার সময় পারাপারি করে সবাই দেখবা। করোনাকালীন সময় খুবই সাবধান। পারাপারিটাও সাবধানে করবা। সবাই সেফ ডিসটেন্স মেইনটেইন করেই চলবা। কারণ করোনা বোধহয় একটু কম নভেম্বর এবং ডিসেম্বরের শুরুর দিকে যেরকম ছিল। কিন্তু তারপরেও কিন্তু একদম কম, মানে একদম চলে গেছে এটা বলা যাবে না। আবার কি সব বলতেছে, নতুন স্ট্রেইন আসতেছে যেগুলো আমাদের নরমাল যেই RT-PCR করা হচ্ছিল সেটাতে ডিটেক্ট হচ্ছে না। কাজেই খুব সাবধানে। তোমরা যারা হোস্টেলে আছো সবাই সুস্থ আছে তো না? হোস্টেলে যারা আসছো তো হোস্টেলে কেউ তোমরা? জি ম্যাডাম। জি ম্যাম। জি সবাই ম্যাডাম আছে মোটামুটি সুস্থ। সবাই সুস্থ মোটামুটি মানে কি? এখন তো কেউ একটু হাঁচি মানে দিলেও নতুন কেউ যারা একটু আসছে আর কি, হাঁচি মানে দিলেও মনে ভয় হয় লাগে। তাই না? অবস্থাটা এখন এমন যে কেউ একটু হাঁচি দিলেও ভয় লাগে, কারো একটু সর্দি হলেও ভয় লাগে। কারণ এরকমও শোনা যাচ্ছে যে করোনা পজিটিভ আসছে, তার কোনো কমপ্লেইন নাই, শুধু সে গন্ধ পাচ্ছে না। আবার এরকমও আছে কারো শুধুমাত্র লুজ মোশন হচ্ছে, কারো শুধুমাত্র শরীরে ব্যথা।
তার জন্য কিছু না, কিন্তু সে তো আবার স্প্রেড করবে, ওইটাই ভয়ের আর কি। কার যে কতটুকু কি হবে। ঠিক আছে, যাই হোক, মোটামুটি সাবধানে থাকবা তোমরা, এটাই। আচ্ছা, এখন হচ্ছে তোমার এই যে আমরা নোডিউলার হাইপারপ্লাসিয়া অফ প্রোস্টেট পড়লাম, এটার কমপ্লিকেশন কি কি হতে পারে। নোডিউলার হাইপারপ্লাসিয়া হলে আমরা এত মাথা ঘামাচ্ছি কেন? এটার কমপ্লিকেশন হিসেবে হতে পারে ইউটিআই, ইউরিনারি ব্লাডারে হতে পারে হাইপারট্রফি, ট্রাবেকুলেশন, ডাইভার্টিকুলার ফর্মেশন, হাইড্রোনেফ্রোসিস, অ্যাজোটেমিয়া অ্যান্ড ইউরেমিয়া। অ্যাডেনোকার্সিনোমা অফ প্রোস্টেট, এটা হচ্ছে নর্মাল প্রোস্টেট। দেখো গ্ল্যান্ড গুলো কেমন থাকে। এখানে গ্ল্যান্ডের লাইনিং কিন্তু দুইটা লেয়ারেই আছে, বোঝা যাচ্ছে না যদিও, নিচেরটা কম্প্রেসড হয়ে গেছে। হ্যাঁ, নিচে কিউবয়েডাল থাকবে আর উপরে কলামনার থাকবে, দুই লেয়ারে লাইনিং থাকবে। কিন্তু দেখো এটা কি দেখলেই খারাপ মনে হচ্ছে না? দেখছো সেলের ক্রাউডিং কত বেশি। মাইটোসিসও আমি দেখতে পাচ্ছি, তোমরা বুঝতে পারো না পারো, লেয়ার বেড়ে গেছে। মোট কথা নিউক্লিয়াস গুলো প্লিওমরফিক হয়ে গেছে, হাইপারক্রোমাটিক হয়ে গেছে, মানে খুবই খারাপ। নিউক্লিয়াস গুলো দেখলেই বুঝতে পারতেছি এগুলো যে খুবই খারাপ, তার প্রমাণ এই সেল আর এই সেল দেখো। বুঝতে পারছো? এটা হচ্ছে নরমাল টেস্টিস, এটা হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা অফ টেস্টিস। আমি তোমাদের রেসপন্স না পেলে বুঝতে পারি না যে তোমরা শুনতেছো কিনা। জি ম্যাম, একটা বুঝতে একটা পারছি একটু কম ম্যাম। দেখা যাচ্ছে, একটা আচ্ছা, ছোট দেখা এখন যাচ্ছে। হ্যাঁ, এখন এই অ্যাডেনোকার্সিনোমা নিয়ে তোমাদের চেনাটা এত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যেটা সেটা আমি যাব। আচ্ছা, প্রোস্টেট ক্যান্সার থেকে গ্রেডিং করা হয়, গ্লিসন সিস্টেম বলে এটাকে। হ্যাঁ, এই সিস্টেমটার নামটা জাস্ট মনে রাখো, গ্লিসন সিস্টেম। আমরা প্রোস্টেটিক কার্সিনোমা কি করে ডায়াগনোসিস করতে পারি? পিএসএ, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এটা নোডুলার হাইপারপ্লাসিয়াতেও বাড়বে, প্রোস্টেটিক কার্সিনোমাতেও বাড়বে, প্রোস্টেটিক কার্সিনোমাতে অনেক বেশি বাড়বে। ঠিক আছে, তাহলে আমরা এই পিএসএ দিয়ে অনেক সময় যেটা নোডুলার হাইপারপ্লাসিয়া বা প্রোস্টেটিক কার্সিনোমা, এটা আন্দাজ করতে পারি, অ্যাটলিস্ট কনফার্ম বলা যাবে না, কনফার্ম হচ্ছে বায়োপসি। এই করতে পারি এগুলো, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন দেখতে পারি, সিরাম প্রোস্টেটিক অ্যাসিড ফসফেটেজ দেখতে পারি, প্রোস্টেটিক স্মিয়ার নেওয়া যায় ফর ম্যালিগন্যান্ট সেল, এটা করতে পারি, এফএনএসসি করতে পারি, বায়োপসি করতে পারি। সাধারণত পিএসএ করা হয় আর বায়োপসি করা হয়, মাঝখানের এগুলো সাধারণত করা হয় না। কিন্তু অনেক সময় যে সিফিলিস বা এই ধরনের জিনিসের জন্য প্রোস্টেটিক স্মিয়ার ফর ম্যালিগন্যান্ট, মানে প্রোস্টেটিক স্মিয়ার দেখানো হয়, কিন্তু এগুলো খুব ঝামেলাদার প্রসিডিওর, করা হয় মেইনলি পিএসএ আর বায়োপসি। ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা, হ্যাঁ, প্রোস্টেটিক কার্সিনোমা, প্রোস্টেটের কোনো কমপ্লেইনই নাই। একজন ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক মনে করো আসছেন তোমার কাছে কি নিয়ে, আমার প্রচন্ড লোয়ার ব্যাক পেইন হচ্ছে, হ্যাঁ, স্পাইনাল কর্ডে ব্যথা, মেরুদণ্ডে ভার্টিব্রাল কলামে ব্যথা, স্পাইনাল কর্ড বলতেছি, ভার্টিব্রাল কলামে ব্যথা, এইটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। প্রোস্টেটিক কার্সিনোমার কোনো রকমের সিমটম থাকবে না, এটা প্রথমেই তোমার কাছে চলে আসবে মেটাস্ট্যাসিস নিয়ে, ভার্টিব্রাতে মেটাস্ট্যাসিস নিয়ে চলে আসে। ঠিক আছে, এছাড়া তোমরা যখন মেটাস্ট্যাসিস পড়ো না, কিসের মধ্যে পড়ো? নিওপ্লাসিয়ার মধ্যে মেটাস্ট্যাসিস আছে তো। মেটাস্ট্যাসিস কি, মেটাস্ট্যাসিস কোন কোন রুটে হয়? হ্যাঁ, কার্সিনোমা কোন রুটে হয়? লিম্ফেটিক না হেমাটোজেনাস? ইউজুয়ালি, কথাটা ইউজ করতে হবে, ইউজুয়ালি লিম্ফ্যাটিক রুটে কার্সিনোমা বেশি মেটাস্ট্যাসিস হয়। হ্যাঁ, কিন্তু হেমাটোজেনাস রুটে কি কি হয়, তার এক্সাম্পল বললে কি কি বলবা বলো তো? কার্সিনোমা হেমাটোজেনাস রুটে হয়। সার্কোমা ম্যাম। এই কার্সিনোমা আর সার্কোমা, কার্সিনোমা হয় লিম্ফ্যাটিক রুটে, সার্কোমা হয় হেমাটোজেনাস রুটে। কিন্তু মানে আমি বলতে চাচ্ছি যে নরমাল রুল ফলো করে না, এরকম কোন কার্সিনোমা আছে যেটা হেমাটোজেনাস রুটে মেটাস্ট্যাসিস করে? এটা কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হয়। সবার প্রথমেই বলতে হবে রেনাল সেল কার্সিনোমা। হ্যাঁ, রেনাল সেল কার্সিনোমা, যেটা কার্সিনোমা ইউজুয়ালি লিম্ফ্যাটিক রুটে মেটাস্ট্যাসিস করে, কিন্তু রেনাল সেল কার্সিনোমা হেমাটোজেনাস রুটে মেটাস্ট্যাসিস করে।
তারপরে এই যে প্রোস্টেটিক অ্যাডেনোকার্সিনোমা, এটাও হেমাটোজেনাস রুটে স্প্রেড করে। এটাই কমন, হেমাটোজেনাস রুটে এটা ভার্টিব্রাতে যায়। এটাই হচ্ছে প্রোস্টেটিক কার্সিনোমার এক্সেপশনাল জিনিস, এবং এটা জানতে হবে। মনে হয় আমার ক্লাস শেষ। ইয়েস, ক্লাস শেষ, মেল জেনিটালিয়া শেষ। খুবই ছোট জিনিস, টেস্টিস করতে হবে। এই শেষ মানে এখনো থ্যাংক ইউতে যাইনি আমি। টেস্টিস করতে হবে। টেস্টিস থেকে বললাম যেখানে কি কি ডিজিজ হয়, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি কি টিউমার হয়, কিন্তু কি কি ডিজিজ হয় এটাও পড়তে হবে। তারপরে পড়তে হবে হোয়াট ইজ ক্রিপ্ট অর্কাইটিজম, এটার মরফোলজি, গ্রস এবং মাইক্রোস্কোপি এবং কমপ্লিকেশন। তারপরে আচ্ছা, সেমিনোমার আরেকটা জিনিস হচ্ছে এটা খুবই রেডিও সেন্সিটিভ, মানে রেডিও থেরাপি দিলে সেমিনোমা কিন্তু ভালো হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। ঠিক আছে, রিসেকশন ফলোড বাই রেডিওথেরাপি। এই রেডিও সেন্সিটিভ যে এই কথাটা মাঝে মধ্যে পরীক্ষায় ভাইভায় চলে আসে, এই জন্য বললাম। সেমিনোমা ইন ডিটেলস সম্পূর্ণ পড়বে। তারপরে টেরাটোমা বোধহয় আমি তোমাদেরকে বললাম না, এটা ওভারিতে বলবো। একই জিনিস দুই জায়গায়। সেমিনোমার ফিমেল কাউন্টার পার্ট অবশ্যই লাগবে। তারপরে চলে আসলাম প্রোস্টেট। প্রোস্টেটে কি কি ডিজিজ হয়, এর মধ্যে নোডুলার হাইপারপ্লাসিয়া অফ প্রোস্টেট ইন ডিটেইলস লাগবে, এবং প্রোস্টেটিক কার্সিনোমা। প্রোস্টেটিক কার্সিনোমার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এটা হেমাটোজেনাস রুটে ভার্টিব্রাতে যায়, এবং অনেক সময় এটা নিয়েই প্রেজেন্ট করে আমাদের কাছে। ঠিক আছে, আগামী সপ্তাহে আমি জি ম্যাম। জি চেষ্টা ম্যাডাম। করব তোমাদেরকে ফিমেল জেনিটালিয়া পড়াবো, লিম্ফ নোড পড়াবো, আরো যেন কি কি পড়াবো আমার মনে নেই এই মুহূর্তে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফিমেল জেনিটালিয়া। আচ্ছা, তোমাদেরকে যে আমি জিআই ট্র্যাক্ট পড়াইছি, ওখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বাদ পড়ে গেছে। সেটা হচ্ছে যে জিআই ট্র্যাক্টে অনেক সময় ভাইবা শুরু হয় এই দিয়ে যে কি কি আলসার হয়, যে ইয়েতে জিআই ট্র্যাক্টে কি কি আলসার হয়। হ্যাঁ, এটা একদম মুখ থেকে শুরু করতে হবে। আমি তোমাদের তো রিভিশন ক্লাস নিবই পরে, আমি তখন তোমাদেরকে এটা বলবো। একদম মুখের আলসার থেকে শুরু করে এটা বলতে হবে। ঠিক ম্যাম আছে, আমাদের জন্য রিভিশন ক্লাস নেবেন কি? আমাদের জন্য এখন হচ্ছে আমি মানে জানি যারা পরীক্ষা দিবে এবার ম্যাম, এই যে 25 তারিখে মানে যাদের 26। জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ, আমি তাদের ক্লাস নিব রিটেনের পরে। রিটেনের আগে আর ক্লাস নেওয়ার আমি মনে করতেছি প্রয়োজন নাই। রিটেন তো ম্যাম তোমরা ওই ভাইবার আগে নিলেই ভালো হবে ম্যাম। হ্যাঁ, মানে ভাইবার আগে তো ভাইবা দিলে। ভাইবার আগে অবশ্যই নিব। তোমাদের সবাইকে ডেকে নিয়ে ভাইবার আগে একটা হোক বা দুইটা হোক আমরা ক্লাস নিব। জি ম্যাম। ম্যাম এটা কি অনলাইনে নেবেন না সরাসরি সশরীরে? সরাসরি লাইনে নেব, অনলাইনে নিব না। আচ্ছা ম্যাম। নাকি? হ্যাঁ, আমার ইচ্ছা সরাসরি নিব, এরপরেও দেখি প্রিন্সিপাল স্যারের পারমিশন নিয়ে তারপরে নেব হয়তো। স্যার যদি জি বলে ম্যাম। যে কোনো সমস্যা নেই, সমস্যা তো থাকার কথা না, সবই তো করতে হবে তোমাদেরকে। আর জি ম্যাম, পরীক্ষা তো দিতেই আসছি ম্যাম। সেইটাই, পরীক্ষা তো দিতেই হবে, কিছু করার নাই, আল্লাহর হাতে সবটুকু। শুধু তোমরা সবাই মেনটেন করবে হচ্ছে মাস্ক পরবে, অবশ্যই মাস্ক পরবে, আর হাতটাকে সাবধানে রাখবে, হাতটা যেন চোখে নাকে মুখে না যায়। ডিস্টেন্স মেনটেন করা হয়তো সবসময় সম্ভব হবে না, কিন্তু এইটুকু জাস্ট মেনটেন করো যে চোখে নাকে মুখে যেন হাত না যায়। হাতটা রুমে ফিরেই হ্যান্ড ওয়াশ, আর সাথে হেক্সিসল রাখবে, একটু মাঝে মধ্যে হাতে দিবে, আর মাস্ক পরবে। নর্মাল সার্জিক্যাল মাস্ক একটা পরো দুইটা পরো, এটা মেনটেন করলেই ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবে। জি ম্যাম। ঠিক আছে, পড়াশোনা করো। জি ম্যাম। ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।